কিছু মানুষ হঠাৎ করেই আমাদের জীবনে আসে আর অজান্তেই হয়ে ওঠে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। একটা ভেঙে যাওয়া মন, একটা অসম্পূর্ণ স্বপ্ন আর দুটো মানুষের অদ্ভুত এক ভালোবাসার গল্প। শুরুটা হয়েছিল একদম অপরিচিত দুজন মানুষকে দিয়ে, কিন্তু সময়ের সাথে তাদের সম্পর্ক বদলাতে থাকে আর সেই সম্পর্কই একসময় তাদের জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিতে পরিণত হয়। তবে ভালোবাসার গল্প সবসময় যে সহজ হয় তা তো নয়। আজকের গল্পটা এমনই এক হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প, যেখানে আছে আবেগ, কষ্ট, হাসি আর এমন কিছু মুহূর্ত যা হয়তো গল্প শেষ হওয়ার পরেও আপনার মনে থেকে যাবে। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর চলে এসেছি 2026 এ রিলিজ হওয়া অসাধারণ সিনেমা চেন্নাই লাভ স্টোরি নিয়ে। গাইজ, কথা বলবো না, চলুন শুরু করা যাক। ট্রেনের মধ্যে নিভি নামের একটা মেয়ে খুব মন মরা হয়ে বসে আছে। সে তার জীবনের অতীত কল্পনা করতে শুরু করে। মহা ধুমধামে তার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। হঠাৎ করেই খবর আসে অজয় অর্থাৎ বরমশাই আসবে না বিয়েতে। সে এই বিয়েটাই করতে যাচ্ছে না। এই কথাগুলো অজয় তার এক আঙ্কেলের মাধ্যমে নিভির কাছে বলতে পাঠিয়েছে। সব কথা শুনে এক মুহূর্ত দেরি না করে নিভি দ্রুত অজয়ের সাথে দেখা করতে চলে যায়। অজয় ব্যাগপত্র গুছিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা দুজনে গ্র্যাজুয়েশন শেষ করার পরে মেয়েটি চেন্নাই আর ছেলেটির ব্যাঙ্গালোরে ফিরে আসার কথা ছিল, কারণ তারা জানতো দূরে গেলেও কখনো প্রকৃত ভালোবাসা আলাদা হয় না। এসব কথা মনে করেই মেয়েটি অজয়কে জিজ্ঞেস করে, কি সমস্যা? আমরা এখনো আমাদের লাইফে সেটেল হতে পারিনি, এই ব্যাপারটা নিয়ে কি তুমি দুশ্চিন্তিত? তাহলে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি, দরকার হয় আমি ব্যাঙ্গালোরে কোথাও চাকরি খুঁজে নিব। অজয় বলে, কারণ হচ্ছে জু আমার কলিগ, ও আমাকে অনেক কাজে হেল্প করেছে। জানি না কেন ওকে আমি পছন্দ করতে শুরু করেছি। এই বিষয়টা আমি এখন ওকে বলতেও পারছি না। সত্যি বলতে আমি নিজেও বুঝতে পারিনি কখন আমি ওর প্রতি দুর্বল হতে শুরু করেছি। তবে এই কনফিউশনের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে ধোঁকাবাজিটা বন্ধ করতে চাচ্ছি। আমি দুঃখিত। নিভি বলে, এমন কথা তুমি কিভাবে বলতে পারো? আমাদের ভালোবাসার কাহিনী প্রায় 3 বছর ধরে চলছে। এতদিন পর তুমি এমন কথা বলতে পারলে? আমি তো তোমাকে ছাড়া তোমার জায়গায় অন্য কারো কথা কল্পনাও করতে পারি না। যাই হোক, আমি বুঝতে পারছি বিষয়টা। এটা একটা কনফিউশন, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। তুমি একটু বসো, আমরা ডিসকাস করি। এ ব্যাপারে না হয় মিটিয়ে নেব। তবে অজয় কোনো কথা শোনে না। সে তার মতো করে ভালোবাসাটাকে এখানে মাটি চাপা দিয়ে চলে যায়। এই ঘটনার পর নিভি পুরোপুরি ভেঙে পড়ে যায়, যার জন্য সে এই স্থান ছেড়ে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। একই ট্রেনে দেখা যায় আরেকজন দেবদাসকে। তার পারুল তাকে ধোঁকা দেওয়ার কারণে সে লাল পানি খেয়ে যাচ্ছে। নিভিও নিজের কষ্টটা কিছুটা কমাতে লোকটার কাছ থেকে লাল পানি নিয়ে একাধারে খেতে শুরু। অনেকটা পথ জার্নি করার পর নিভি নিজ গন্তব্যে ফিরে আসে। তার খুব কাছের বান্ধবী হচ্ছে শিরি, যার কাছে নিভি আবারও লাল পানি খাওয়ার ব্যবস্থা করে দিতে বলে। তাই তো বন্ধুরা মিলে নিভিকে লাল পানি খাওয়াতে চেন্নাই শহরের একটা সি বিচের পাশে যায়। সেখানে নতুন একজন ক্যারেক্টারকে দেখানো হয়, যার নাম হচ্ছে স্টিফেন শঙ্কর। সে মোটামুটি ডিরেক্টর হওয়ার জন্য অনেকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে, তাই সচরাচর ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে। এমন সব ব্যক্তিদের স্টিফেন শঙ্কর তার নিজের গড়া কাহিনী বলতে শুরু করে। তবে এখন পর্যন্ত তার কাহিনী কারোর হৃদয় স্পর্শ করতে পারেনি, যার জন্য সে ডিরেক্টর হতে পারেনি। এই বিষয়টা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির ছেলেদের ইমপ্রেস করতে গিয়ে একজন লোকের সাথে তার ঝগড়াও লেগে যায়। কৌতূহলবশত নিভির ফ্রেন্ডসরা তাকে ডেকে নিয়ে ঝগড়াটার কারণ জানতে চায়। স্টিফেন তার জীবনী সম্পর্কে অনবরত সবকিছু বলতে থাকে। এই ছেলেগুলোর মধ্যে সুরিয়া নামের একটা ছেলে আবার সিনেমার প্রতি প্রচুর ভক্ত। সে স্টিফেনকে রিকোয়েস্ট করে বসে, যদি কখনো সে একজন বড় ডিরেক্টর হতে পারে তাহলে যেন পরবর্তীতে সে তাকেও কোনো মুভির ক্যারেক্টার হিসেবে যুক্ত করে না, কারণ ছেলেটার সেই ছোটবেলা থেকে অভিনেতা হওয়ার খুব ইচ্ছে রয়েছে। এই সুযোগের সৎ ব্যবহার করে স্টিফেন এই শহরে থাকার জন্য সুরিয়ার কাছে রিকোয়েস্ট করে বসে। প্রথমে এই ব্যাপারটা তাদের আর সকল বন্ধুরা মানতে না চাইলো। ভেতরে ভেতরে তারা আলোচনা করে, যদি স্টিফেন তাদের সাথে থাকে তাহলে তাকে দিয়ে না হয় ফ্রি সার্ভিস হিসেবে ঘরের টুকিটাকি কাজ করিয়ে নেবে। তাই সকল বন্ধুরা এই ব্যাপারে রাজিও হয়ে যায়। তাই তো সেই মুহূর্ত থেকে স্টিফেন, নিভি আর তাদের বন্ধুদের সাথে থাকতে শুরু করে। নিভি অনেকটা সময় যাওয়ার পরেও মানসিকভাবে এখনো উইক। পরিবার থেকে তাকে কেউ ফোন করলেই তাদের সাথে সে কথা বলে না। স্টিফেন এদিকে ডিরেক্টর হওয়ার জন্য প্রতিদিন নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে তারও কোনো পথ হচ্ছে না। একই ফ্ল্যাটে থাকা সত্ত্বেও স্টিফেন নিভির সাথে কথা বলতে চাইলেও নিভি তাকে পাত্তাই দিত না। সবাই সবার সাথে ক্লোজলি আর ফ্রি মাইন্ডে হাসি খুশি ভাবে চললেও নিভি যেন একাকিত্বে দিন কাটাতে থাকে। এক কথায় নিভি বর্তমানে তার দুনিয়াতেই আবদ্ধ হয়ে যেন আটকে রয়েছে। একদিন সুরিয়া তার নিজস্ব ক্যামেরা নিয়ে স্টিফেনকে ব্যবহার করতে চায়। সেই ক্যামেরার মধ্যে স্টিফেন নিভির বিয়ের ছবিগুলো দেখতে পায়। এই মুহূর্তে নিভির ঘরের মধ্যে কিছু ভাঙার আওয়াজ টের পাওয়া যায়, আর স্টিফেন দরজা কিছুটা ফাঁক করলে নিভিকে দেখতে পায়। নিভি অঝরে কান্না করে যাচ্ছে। ঘরের দেয়ালে ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে নিভি তার প্রাক্তনের কাছে ধোঁকা খেয়েছে। স্টিফেন তখন কথা না বাড়িয়ে চলে যায়। ভোরবেলা নিভি তার প্রাক্তন তাকে ছেড়ে দেওয়ার স্বপ্ন দেখেই তার ঘুম ভেঙে যায়। ঘরের চারপাশে খেয়াল করলে বুঝতে পারে আজ তার রুমের মধ্যে কেউ প্রবেশ করে রুমটা পরিষ্কার করেছে। রুমের দেয়ালে একটা কাগজে লেখা ছিল, এগিয়ে যাওয়া মানে ভুলে যাওয়া নয়, বরং সামনে এগিয়ে চলা। ভালোবাসা
ব্যর্থ হতেই পারে, কিন্তু জীবন তো চলতেই থাকবে। এসব দেখে নিভি রেগে বাইরে এসে সকলের উপর চেঁচামেচি করতে শুরু করে। এই কাজটা কে করেছে এ ব্যাপারে জানতে চাই সে। সুরিয়া বুঝতে পারে এই কাজটা স্টিফেন করেছে, যার জন্য এটা সত্য প্রকাশ হলে নিভি তাকে এক চুলো ছাড় দেওয়ার কথা বলবে না। এজন্য ব্যাপারটা সামলাতে সুরিয়া সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে তুলে নেয়। তবে বোকা স্টিফেন এই টেকনিকটা না বুঝে সুরিয়াকে বলে ফেলে, আরে ভাই যা করেছে আমি করেছি, তুমি কেন ক্রেডিট ডেবিট নিতে চাচ্ছ? নিভি রেগে গিয়ে বলে, আমি অনেক আগে থেকেই দেখছি তুমি আমাকে নানাভাবে বিরক্ত করার চেষ্টা করছো, আর তোমার কি করে সাহস হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার? তোমার কোনো অধিকার নেই আমার পার্সোনাল লাইফে ইনভলভ হওয়ার। স্টিফেন বলে, আমি তো শুধুমাত্র তোমার মন ভালো করার চেষ্টা করছিলাম। নিভি বলে, তোমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে বলে তুমি ভেবে নিও না তুমি আমাদের মধ্যেই একজন, তুমি তোমার সীমাবদ্ধতার মধ্যে থাকবে। আর সুরিয়া তোকে তো প্রথমেই দোষারোপ করা উচিত রাস্তা থেকে এক অনাথকে তুলে এনে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য, যার মধ্যে কিনা ন্যূনতম ভদ্রতা বোধও নেই। এসব কথায় স্টিফেন অনেকটা কষ্ট পায়। ঘরে এসে একটা ব্রেসলেট হাতে নিয়ে সে তার অতীতের কথা কল্পনা করতে শুরু করে। ছোটবেলায় তার অভিভাবক একটা ব্রেসলেট হাতে ধরিয়ে দিয়ে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল তাকে। এখান থেকে এক অনাথ আশ্রমের কর্মী তাকে উদ্ধার করেছিল। যাই হোক, নিভি প্রায় সময় মুখ ঢেকে লাল পানি ক্রয় করত। আজকেও ঠিক সেম কাহিনী করেছে। হঠাৎ লক্ষ্য করে ওই পথ দিয়ে স্টিফেন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। তাই তো নিভি তাকে অফার করে আজ তারা দুজনে একসাথে বাড়ি ফিরবে। তবে স্টিফেন কোনো কথার উত্তর না দিয়ে মন খারাপ করে সামনের দিকে এগিয়ে চলে যায়। রাতের বেলা সকল বন্ধুরা একটা 5 স্টার হোটেলে ডিনার করতে যায়। সেখানে নিভি খেয়াল করে খুব নাম করা একজন ডিরেক্টর সাহেব পাশের টেবিলে মিটিং করছেন। বর্তমানে তিনি চলচ্চিত্র প্রযোজনা করছেন। হঠাৎ করে নিভি ডিরেক্টরের কাছে গিয়ে তার সাথে পরিচিত হয় আর তার মুভির ব্যাপারে খুব প্রশংসা করে। সুযোগ বুঝে বলে ফেলে, আমার একজন পরিচিত ব্যক্তি আছে যিনি আপনার মতো একজন ডিরেক্টর হওয়ার চেষ্টা করছেন। যদি আপনি তাকে একটা সুযোগ দিতেন তাহলে আশা করছি তার জন্য একটা বড় ধরনের সাহায্য হয়ে দাঁড়াবে। পাশ থেকে বডিগার্ড এসে বলে, স্যার এখন খুব গুরুত্বপূর্ণ মিটিং এ আছেন, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। নিভিও তার কথা মতো একাধারে অনেকক্ষণ ধরে মিটিং শেষ হওয়া না পর্যন্ত অপেক্ষা করতে শুরু করে। এই বিষয়টা দেখেই ডিরেক্টর নিভির সাথে কথা বলার ইচ্ছা পোষণ করে। আর এদিকে দেখা যায় যার জন্য সুপারিশ করা হচ্ছে সেই ব্যক্তি ছবি দেখে দেখে কপি করে মাথায় আইডিয়া নিয়ে নিজের ছবির কাহিনী তৈরি করছে। যখন বুঝতে পারে রুমের মধ্যে অন্য সদস্যরা প্রবেশ করতে শুরু করেছে তখন আস্তে করে টিভিটা বন্ধ করে দেয়। যখনই দেখতে পারে নিভি সেই রুমে প্রবেশ করছে, স্টিফেন সাথে সাথে চেয়ার ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে বসে পড়ে। নিভি তাকে উদ্দেশ্য করে বলে, ডিরেক্টরদের দোষ দেওয়া বন্ধ করে যদি তোমার মধ্যে সত্যি প্রতিভা লুকিয়ে থাকে তাহলে কাল সকালে নিজের কাহিনী শুনিয়ে এটা প্রমাণ করে দেখাও। তোমার প্রতিভা তুমি সকলের মাঝে তুলে ধরো, এই 4 দেয়ালের মধ্যে বন্দী থেকো না। এ বলে লোকেশন দিয়ে নিভি চলে যায়। স্টিফেনের চোখে মুখে যেন অন্যরকম খুশির ছাপ। সে দ্রুত তার লিখিত খাতাগুলোর মধ্যে থেকে একটা খাতা খুঁজে বের করে সবচেয়ে ভালো মুভির স্ক্রিপ্টটা আবারও পড়তে শুরু করে। পরদিন সকালে যথাসময়ে সেই অফিস কক্ষে স্টিফেন চলে যায়। অফিস কক্ষে স্টিফেনকে কিছুক্ষণ বসতে বলা হয়। এরপর একজন কর্মচারী এসে তাকে 1 কাপ চা দিয়ে যায়। স্টিফেন প্রথমে ভুলবশত ভেবে নেয় হয়তোবা এই চাটা তাকে নিয়ে গিয়ে ডিরেক্টরের কাছে যেতে হবে, তবে কর্মচারী বলে এটা তাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে। এই কথায় স্টিফেন অনেকটা আবেগে আপ্লুত হয়ে যায়, কারণ এই প্রথমবার তাকে কেউ স্যার বলে সম্বোধন করেছে আর আদরের সহিত 1 কাপ চা খেতে দিয়েছে। পরক্ষণে স্টিফেন ডিরেক্টরের সাথে দেখা করে। কিছুক্ষণ পর সিন চলে আসে বন্ধুদের কাছে। বন্ধুরা স্টিফেনের চোখ ও মুখ দেখে বলে ওঠে, তোমাকে দেখে তো মনে হচ্ছে ডিরেক্টর তোমার কাজে খুব বেশি খুশি হয়ে গিয়েছে। স্টিফেন বলে, আমার কাহিনী শুনে ডিরেক্টর সাহেব আমাকে জঘন্য বলে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিয়েছে। তবে তাতে কি হবে, আমি আজকে অনেক খুশি, কারণ আজকে আমি প্রথমবার একজন বড় ডিরেক্টরের কাছে গিয়ে আমার কাহিনীটা বলতে পেরেছি। এতেই আমি অনেক খুশি। এটা নিয়ে আমি আগামী 9 থেকে 10 দিন খুব ভালোই থাকবো। আমি এই শহরে কিভাবে এসেছিলাম, একজন ব্যক্তির উপর ভরসা করে আমি এই চেন্নাই শহরে এসেছিলাম। সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করত। আমি তার কাছে 2 দিন থেকেছিলাম। তৃতীয় দিন এসে দেখি তার বাড়ির বাইরে আমার ব্যাগ ফেলে রেখেছে সে, আর দরজায় তালা দিয়ে রেখেছে। আমি তার নাম্বারে ফোন করলে বুঝতে পারি সে আমার নাম্বারটাও ব্লক করে রেখেছে। রেলওয়ে স্টেশনে যে কম্পার্টমেন্টের সাইড রয়েছে সেখানে আমি রাতে ঘুমাতাম। আমার কাছে যে সামান্য পরিমাণ টাকা ছিল ওটা 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায়। এই মুহূর্তে আমাকে কোনো না কোনো কাজ খুঁজে নিতেই হতো, তবে কাজ খুঁজে নিলে আমি সিনেমা জগতে ঢোকার পরবর্তী কোনো সুযোগ পেতাম না। আমার এমনও হয়েছে টানা 2 দিন না খেয়ে থাকতে হয়েছে। 2 দিন ধরে কিছু না খাওয়ার জন্য আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তবুও যাই ঘটুক না কেন আমি চলচ্চিত্রে থাকতে আর সিনেমা বানাতে চেয়েছিলাম। আমার পিঠের এমন একটা জায়গায় যেখানে আমি হাত পৌঁছাতে পারতাম না সেই স্থানে যন্ত্রণাদায়ক একটা ফোড়া দেখা দিল। দিন যত যাচ্ছিল তত এটা বড় হচ্ছিল। আমি এর চিকিৎসা করাতে চেয়েছিলাম, কিন্তু হসপিটালে যাওয়ার মতো টাকাই আমার কাছে ছিল না। আমি লাল ইটগুলো টুকরো টুকরো করে আমার পিঠে লাগিয়ে দিয়েছিলাম। ব্যথাটা ছিল অসহ্য যন্ত্রণাদায়ক। তখন আমার মনে হলো যে আমি এখানে আর হয়তো টিকতে পারবো না এবং আমার চলে যাওয়া উচিত। ঠিক এই মুহূর্তে তোমাদের সাথে দেখা হয়ে গেল। তোমরা হয়তো জানো না আমার জীবনে তোমাদের স্থান কতটা গুরুত্বপূর্ণ, স্পেশালি নিভি ম্যাডাম। আপনি যেদিন আমাকে প্রচুর বকাবকি করেছিলেন আমার অনেকটা কষ্ট লেগেছিল, তবে পরে বুঝতে পারলাম আপনি তো ঠিকই বলেছেন। আসলেই তো
আমার না আছে ঘর, না আছে পরিবারের মানুষ, তাই আপনি আমাকে অনাথ বলে তো খুব একটা ভুল করেননি। তবে যখন আপনি আমার স্বপ্নের জন্য এত বড় চেষ্টা করলেন, তখন আমার হৃদয়ের উচ্চতর জায়গায় আপনি সম্মানিত হলেন। একটা কথা ফিক্সড ভাবে জেনে রাখুন, আজকের পর থেকে আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আমার সাধ্যমতো আপনার ইচ্ছা পূরণের চেষ্টা করব। এখন থেকে আপনি যদি আমার দিকে ভবঘুরে কুকুরের মতো তাকান, আমি কখনো আপনার পাশ ছাড়বো না। এখন থেকে আপনি আমার কাছে দেবতার সমান, আর আমি আপনার প্রাণ প্রিয় ভক্ত। এসব কথা শুনে নিভি সেই স্থান থেকে চলে যেতে গেলে স্টিফেন তার পায়ের ধুলো নেয়, আর এই মুহূর্তে চারপাশে লাইটিং জ্বলে ওঠে। স্টিফেন মুচকি হেসে ওঠে। পরদিন থেকে স্টিফেনের কাজের দায়িত্ব অনেক গুণ বেড়ে যায়। সকালবেলা দোকান থেকে ঠেলাঠেলি করে ম্যাডামের পছন্দের লাল পানি ক্রয় করে নিয়ে বাড়িতে তার রুমে রেখে দেয়। ম্যাডামের খাওয়া দাওয়ার ব্যাপারে খুব খেয়াল রাখে সে। এমনকি খাওয়া শেষ হয়ে উঠে গেলে স্টিফেন হাত ধোয়ার জন্য বাড়িটাও তার কাছে এনে দেয়। সন্ধ্যায় ম্যাডামকে মশা কামড়ালে স্টিফেন কামান নিয়ে মশাকে মারতে যুদ্ধক্ষেত্রে নেমে যায়। একদিন তো নিভির হাত কেটে যায়। স্টিফেন পুরো ঘর তল্লাশি করেও ফার্স্ট এডের বক্স না পাওয়ার জন্য সাথে সাথে দ্রুত দোকানে গিয়ে সেই বক্সটি কালেক্ট করে। বাড়িতে ফিরলে দেখা যায় নিভির হাতটা তার বান্ধবী পরিষ্কার করে দিচ্ছিল। এটা দেখে স্টিফেনের জেলাস ফিল হতে শুরু করে। বিষয়টা বুঝতে পেরে এবং তর্কে আর না পেরে অবশেষে বান্ধবী নিজেই স্টিফেনকে কেয়ার করতে বলে চলে যায়। ধীরে ধীরে নিভিরও স্টিফেনের এসব কেয়ারিং আর পাগলামি কাহিনী ভালো লাগতে শুরু করে। স্টিফেনের সাথে থাকতে থাকতে নিভির সেই পুরনো হাসিটা আবারও ফিরে আসতে শুরু করেছে। নিভি তো মাঝে মাঝেই তার স্টোরিগুলো চেক করতে শুরু করে। তবে দেখা যায় স্টিফেনের লেখা স্টোরি আসলে খুব বাজে ছিল। বেশ কিছুদিন পর নিভির মা বাবা সেই স্থানে চলে আসে। সুযোগ বুঝে মা তার বিয়ের ব্যাপারে কথা বলতে গেলেই মেয়েটা আবারও রেগে যায়। রাতের বেলা নিভির বাবা আর স্টিফেন সমুদ্রের পাশে বসে রয়েছে। বাবা বলতে শুরু করে, অজয় খুব ভালো একজন ছেলে ছিল। ওদের ভালোবাসার সম্পর্ক প্রায় 3 বছর। আমার মেয়েটাকে ছাড়া অজয় একটা মুহূর্ত কাটাতে পারত না। অজয় আমাদেরকে অনেকবার অনেক কাজে সাহায্য করেছে। তবে হঠাৎ করে কি যেন একটা হলো, যার জন্য এই ছেলে বিয়েটাই ভেঙে দিয়েছে। যাই হোক, দুজনেই পরবর্তীতে কথা শেষ করে বাড়িতে ফিরে আসে। নিভি স্টিফেনকে কথায় কথায় বলে, তুমি জানো ছবি কাহিনী লেখার মতো তোমার মধ্যে সেই যোগ্যতা নেই, তারপরও এর পেছনে কেন পড়ে আছো? স্টিফেন বলে, মরে যাব, এরপরও আমি এই পথ ছাড়বো না। এ ব্যাপারে এত পাগল হওয়ার কারণ জানতে চাইলে স্টিফেন বলতে শুরু করে, যখন সে 8 বছর বয়সী তখন প্রতি রবিবার তাদের আশ্রমে খেলাধুলা, টিভি দেখা, এভাবে ফুর্তিতে দিন কাটাতো। তবে প্রতি রবিবার আসলেই আমার বন্ধু অনেক দেরি করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। এই ব্যাপারে আমি তাকে জিজ্ঞেস করি। সে উত্তরে বলে, প্রতি রবিবার আমি সিনেমা থিয়েটারে মুভি দেখতে চাই। এই কথা শুনে স্টিফেন জিজ্ঞেস করে, থিয়েটার কি? ছেলেটা উত্তরে বলে, আমাদের ছোট টিভির থেকেও অনেক বড় টিভি রয়েছে থিয়েটারে। আগ্রহবশত পরের রবিবারই স্টিফেন থিয়েটারে গিয়ে প্রথমবারের মতো মুভি দেখে। এরপর থেকেই কোনো রবিবারে সে থিয়েটারে যাওয়া বাদ দিত না। ধীরে ধীরে থিয়েটারটাই তার পুরো দুনিয়া হয়ে ওঠে। সেই ছোটবেলা থেকেই সে মুভির কাহিনী লিখতে শুরু করে, আর যাকে কাছে পেত তাকেই তার কাহিনী শোনাতে শুরু করত। সেই থেকেই স্টিফেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল কোনো একদিন তার লেখা এবং ডিরেকশনে 70mm স্ক্রিনে মুভি দেখা যাবে। নিভি বলে, সিনেমার জন্য এত পাগল, তারপর এই ধরনের কাহিনী কেন লেখো তুমি, যেখানে অন্য মুভির কাহিনীর সাথেও অনেকটা মিল রয়েছে? তুমি তোমার নিজের বুদ্ধি খাটিয়ে নতুন করে ইউনিক করে ট্রাই করো কিছু। তুমি তোমার নিজের কাহিনী তৈরি করো, যাতে তোমার নিজের একটা পরিচয় তৈরি হয়, যেখানে অন্য কোনো কাহিনীর সাথে কোনো মিল খুঁজেই পাওয়া যাবে না। এইসব কথাগুলো স্টিফেনের মনে দাগ কেটে যায়। এসব ভাবতে ভাবতে সমুদ্রের পাশে বসে থাকাকালীন দেখা যায় একটা ছেলে একা একা আপন মনে কথা বলে যাচ্ছে। ছেলেটা বলছে, বাবা সবসময় তুমি আমাকে পড়া নিয়ে এত চাপ দেবে না তো, আমার এত পড়তে ভালো লাগে। ছেলেটির আশেপাশে কেউ না থাকা সত্ত্বেও ছেলেটির অনবরত এসব কথাবার্তা শুনে স্টিফেন পাশের দোকানে গিয়ে সেই ছেলেটার ব্যাপারে জিজ্ঞেস করে। দোকানদার বলে, এই ছেলেটার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। হঠাৎ করেই আমার বন্ধু একদিন মারা যায়। ঘটনাটা 2 বছর আগের। ছেলেটার আর কেউ না থাকার জন্য ওকে আমি আমার কাছে রেখে দেই। আমার দোকানে ছোটখাটো কাজ করেও ছেলেটা বেশ কিছুদিন ভালো ছিল। হুট করে ছেলেটা একদিন আমাকে বলতে শুরু করে সে নাকি তার বাবাকে দেখে এবং তার সাথে কথাও বলে। কথা শুনে প্রথম আমি ভেবেছিলাম ও হয়তো পাগল হয়ে গেছে। তবে একটা সময়ের পর আমার আর আমার বন্ধুর মধ্যে হওয়া অত্যন্ত গোপন কথাগুলো ছেলেটা বলতে শুরু করে। যেসব কথাগুলো শুনে আমি নিজে আশ্চর্য হয়ে যাই, কারণ সেসব কথাগুলো আমি আর আমার বন্ধু ছাড়া আর কারো পক্ষেই জানা সম্ভব ছিল না। সন্দেহবশত কোনো প্রশ্ন করলে ছেলেটা অন্য সাইডে তাকিয়ে থেকে সঠিক উত্তরটাই দিত। ছেলেটাকে প্রত্যেকদিন সকাল বেলার সঠিক টাইমে তার বাবা উঠিয়ে দেয়, আবার সঠিক টাইমে পড়তে বসায়। ছেলেটা আপন মনে তার বাবার সাথেই খেলাধুলা করে। এটা সত্যি যে ওর বাবাকে ও দেখতে পায়। এখন যদি তুমি জিজ্ঞেস করো এটা কি করে সম্ভব, তা আমি বলতে পারবো না। এই কনসেপ্টটা মাথায় রেখে স্টিভেন অনেকদিন সময় নিয়ে একটা স্ক্রিপ্ট লিখে ফেলে। এরপর সে ডিরেক্টরের পেছনে আবারও ঘুরঘুর করতে শুরু করে। তো কয়েকদিন যাওয়ার পর বারবার এভাবে প্রোডাকশন হাউসে বসে থাকার কারণে ডিরেক্টর সাহেব স্টিভেনকে ডেকে বলে, আমি বারবার না করা সত্ত্বেও কেন তুমি বারবারই আমার জন্য অপেক্ষা করে থাকো? দেখো, মুভি তৈরি করার জন্য ক্রিয়েটিভ চিন্তা শক্তি দরকার, যা তোমার মধ্যে একদমই নেই। স্টিফেন হাসি দিয়ে বলে, আমি দুঃখিত স্যার, তবে যদি আপনি আমাকে আর একবার সুযোগ দেন তাহলে আমি কথা দিচ্ছি এবার আমার
আমার মুভির কনসেপ্ট পছন্দ না হলে আর কখনোই আমি আপনাকে বিরক্ত করব না। ডিরেক্টর সাহেব রাজি হয়ে যায় আর আগামীকাল সকালেই অফিসে দেখা করতে বলে। এই কথায় স্টিফেন খুব খুশি হয়ে যায়। আজ রাতে আবার বন্ধুরা মিলে নিভির জন্মদিনের পার্টির আয়োজন করেছিল। কাজ শেষ করে স্টিফেন দ্রুত সেই স্থানে চলে যায়। তবে দেখা যায় সকলেই মন মরা হয়ে বসে রয়েছে। যার জন্মদিন সে সমুদ্রের পাড়ে মন খারাপ করে চুপচাপ বসে রয়েছে। বন্ধুরা জানায় প্রতি বছর অজয় নিভির জন্মদিন মহা ধুমধামে উদযাপন করত। গত বছরও শুধুমাত্র নিভির জন্মদিন উদযাপন করতে তারা চেন্নাই শহরে এসেছিল। তবে গত একটা বছর ধরে অজয় বিয়ে ভাঙার পর থেকে নিভিকে কখনোই মেসেজ করেনি। আজকের জন্মদিনে সামান্য একবারের জন্য একটা উইশ পর্যন্ত করেনি। এই ব্যাপারটা নিয়ে নিভি খুব আপসেট হয়ে রয়েছে। স্টিভেন নিভির কাছে গিয়ে বসে বলে, তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ছেড়ে গিয়েছে বলে সারা জীবন যে তুমি এই দুঃখে কাটিয়ে দেবে, এমনটা তো করা ঠিক না, তাই না? নিভি বলে, ও আমার জীবনের প্রথম ভালোবাসা ছিল আর সবকিছুই আমার জন্য এখন জাহান্নাম মনে হচ্ছে। আমি ওর ভালোবাসাতেই আটকে আছি। স্টিফেন বলে, তাহলে আমাদের সব গল্পই তো মায়ের ভালোবাসাতেই থেমে যাওয়ার কথা, তাই না? মাই তো প্রকৃতপক্ষে সকলের প্রথম ভালোবাসা। ইতিহাসে অনেক মহান প্রেমের গল্প আছে, তাদের সবাই তো আর প্রথম ভালোবাসায় আটকে ছিল না, তাই না? প্রথম প্রেম ব্যর্থ হলে তার মানে হলো সেরা প্রেম কোথাও না কোথাও শুরু হতে যাচ্ছে। ধীরে ধীরে পা ফেলতে চেষ্টা করো, দেখবে নিজের থেকেই দৌড়াতে শুরু করবে। এসব কথায় নিভি নিজেই চিন্তিত হয়ে যায়। হুট করে বৃষ্টি চলে আসে। এরপর নিভিকে ওই স্থানে বসে থাকতে দেখে স্টিফেন তাকে উদ্দেশ্য করে গান গাইতে থাকে। এই সব কিছুতে এক পর্যায়ে নিভির মন অনেকটা ভালো হয়ে যায়। তাই সকলকে সে নিয়ে এসে আবার কেক কেটে জন্মদিন উদযাপন করে। বাড়ি ফিরে আসার পর আবারও নিভির মনটা খারাপ হয়ে যায়। সেজন্য নিভি এবার অজয়কে ফোন করে। অজয় ফোনটা রিসিভ করে নিভির কাছে সরি বলে, যার জন্য নিভি আরো অনেকটা রেগে যায়। কারণ তার জীবনকে ওলট পালট করে দিয়ে এখন সামান্য একটা সরির মাধ্যমে সে নিজের ভুলের ক্ষমা চাচ্ছে। নিভি তাকে এক গাদা কথা শুনিয়ে দিয়ে ফোন কেটে দেয়। জানালা আটকে দেওয়ার জন্য নিভি উঠে দাঁড়াতে দেখতে পায় বাইরে আগামীকালকের জন্য স্টিফেন আপন মনে বারবার প্র্যাকটিস করে যাচ্ছে। দুজনের চোখে চোখ পড়াতে মুচকি হাসি দিয়ে গুড নাইট বলে সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আজকের দিনের জন্য নিভি তাকে শুভকামনা জানায়। অন্যদিকে দেখা যায় স্টিফেন খুব ভালোভাবে তার সিনেমার কাহিনী ডিরেক্টরকে গুছিয়ে দিতে পেরেছে। আজকের মুভিটার কাহিনী অসম্ভব ভালো লেগে যায় ডিরেক্টরের, যার জন্য তার কোম্পানিতে সে স্টিফেনকে যুক্ত করে নেয়। এই প্রথমবার ডিরেক্টর স্টিফেনকে ঠিকঠাক ভাবে তার নাম ধরে ডাকে, যা শুনে স্টিফেন খুব খুশি হয়। ডিরেক্টর বলে, এখন থেকে শুধু আমি না, তোমাকে তোমার পরিচয় পুরো বিশ্ব চিনতে শুরু করবে। স্টিফেন এই কথায় খুশিতে আত্মহারা হয়ে পড়ে। সে সর্বপ্রথম খুশির খবরটা নিভিকে দেয়। পরবর্তীতে তারা দুজনে একসাথে দেখা করে। 8 থেকে 10 দিনের মধ্যেই সিনেমার জন্য একটা টিম গঠন করা হয়। স্টিফেন খুশিতে বলে ওঠে, তোমার জায়গায় সুরি বা তোমার অন্য বন্ধুরা থাকলে আমি তাকে জড়িয়ে ধরতাম। আমার কাছে তো অত টাকা নেই যে তোমাকে আলাদা করে কোনো গিফট কিনে দেবো, তবে আমার হাতের এই ব্রেসলেটটা তুমি ডিজার্ভ করো। কারণ ছোটবেলা থেকে আমার জীবনে যদি দামি কিছু হয়ে থাকে তাহলে এই ব্রেসলেটটা আমার কাছে মহামূল্যবান, আর এই মহামূল্যবান জিনিসটা আমি আমার জীবনের মহামূল্যবান মানুষের হাতে তুলে দিতে চাই। নিভি অনেকটা ইমপ্রেসড হয়ে যায়। এই প্রথমবার যাওয়ার পথে নিভি স্টিফেনের কাঁধে হাত দেয়। পরদিন তারা মন্দিরে পূজা করে। কৌতূহলবশত নিভি স্টিফেনকে বলে, আচ্ছা তোমার আসল নাম কি কখনো কাউকে বলনি? স্টিফেন বলে, দেবেদু আমার নাম। নিভি বলে, আচ্ছা গতকাল রাতে আমার মা বিয়ের ব্যাপারে আবার কথা বলেছিল, ভাবছি এবার বিয়েতে রাজি হয়ে যাব আর হবু বরকে আমি আমার জীবনের ব্যর্থ প্রেমের কাহিনী। ধরো তুমি যদি আমার পাত্র হও তাহলে তুমি আমার প্রেমের কাহিনী জানার পর কি জিজ্ঞেস করতে বলো তো? স্টিভেন অনেকক্ষণ ইতস্তত বোধ করে নিভির জোরাজোরিতে বলে ওঠে, তোমাদের মধ্যে কি সবকিছু হয়ে গেছে? নিভি রেগে নিজেকে শান্ত করে বলে, না আমাদের মধ্যে এখনো কিছুই হয়নি। স্টিভেন বলে, আমি এসব প্রশ্ন করলাম সেজন্য তুমি মন খারাপ করবে না, কারণ আমার চোখে তোমার মর্যাদা অনেক উপরে। আমি তো শুধুমাত্র তোমাকে প্রস্তুত করানোর জন্য এই ধরনের কথা জিজ্ঞেস করেছিলাম। ভাগ্যবান ব্যক্তি একমাত্র তোমাকে পাবে। নিভি বলে ওঠে, তুমি কি সেই ভাগ্যবান ব্যক্তি হবে? তুমি বিয়ে করবে আমাকে? এই কথায় স্টিফেন উল্টো দিকে ঘুরে বসে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। নিভি তার কাছে গেলে স্টিফেন নিজের ইমোশন সামলাতে না পেরে কান্না করতে করতে নিবির দুজনের ভালোবাসার সূত্রপাত যেন এভাবেই শুরু হয়ে যায়। ধীরে ধীরে তাদের ভালোবাসার সময়টা খুব মধুময় ভাবে কাটতে থাকে। একটা পর্যায়ে তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ের কাজ সেরে ফেলার সিদ্ধান্ত। বিয়ের কেনাকাটাও শুরু হয়ে যায়। বিয়ের একদিন আগে ফোন কল আসে। আগামীকাল সকালবেলা প্রডিউসারের সাথে একবার দেখা করে ফাইনাল ভাবে আলোচনা করতে হবে। সেদিন বিকেলবেলা বিয়ে, তাই তারা সিদ্ধান্ত নেয় নিভি তার পরিবার নিয়ে আগেই রেজিস্ট্রি অফিসে চলে যাবে, আর স্টিফেন ডিরেক্টরের সাথে কথা শেষ করে যত দ্রুত সম্ভব তত দ্রুত রেজিস্ট্রি অফিসে চলে আসবে। পরদিন সকালবেলা নিভি খুব সুন্দরভাবে সেজে ভালোবাসার মানুষের দেয়া ব্রেসলেটটা পরে নিয়েছে। এরপর পরিবারের সকলে মিলে আর বন্ধুরা মিলে রেজিস্ট্রি অফিসে চলে যায়। ওদিকে প্রোডাকশন হাউসে মুভির আলোচনা শেষ হলে প্রডিউসার তাকে চেকের মাধ্যমে সম্মানে প্রদান করে। ব্যাংক চেকের নাম লিখতে গেলে স্টিফেন বলে, এই চেক যেন তার স্ত্রীর নামে লেখা হয়। প্রডিউসার তার কথা মতোই নিভির নামে চেকটা দিয়ে দেয়। এরপর তারা দুজনে একটা ছবি তুলতে নেয়। কাজ শেষে স্টিফেন রেজিস্ট্রি অফিসের
উদ্দেশ্যে রওনা হয়। চলতি পথে একটা বাসের মধ্যে অতিরিক্ত যাত্রীদের চাপাচাপিতে দরজার পাশে একটা ছেলে বিপর্যস্ত অবস্থায় ঝুলে রয়েছে। যে কোনো সময় ছেলেটা হয়তো বা হাত ফসকে রাস্তায় পড়ে যেতে পারে। এই বিষয়টা দেখে স্টিফেন দ্রুত বাইক চালিয়ে ছেলেটাকে সাপোর্ট দিয়ে গাড়ির মধ্যে প্রবেশ করিয়ে দেয়। বাসের সব যাত্রীরা তার এই কর্মকাণ্ডে খুশি হয়ে যায়। তবে এই সময় গোল চত্বরে এসে যাওয়ার জন্য বাস ড্রাইভার গাড়িটি অন্য পাশে ঘোরালেই দুর্ভাগ্যবশত গাড়ির সাথে বাইকের ধাক্কা লেগে সেখানে স্টিফেন অ্যাক্সিডেন্ট হয়। স্টিফেনের অবস্থা প্রায় মুমূর্ষু। গাড়ির যাত্রীরা সকলে আতঙ্কিত হয়ে স্টিফেনের দিকে তাকিয়ে রয়েছে। এই ভিড়ের মধ্যেই আবার পরিচিত একজন ব্যক্তি স্টিফেনকে দেখতে পায়। তাকে দেখে রক্তাক্ত অবস্থায় মৃত্যুর শেষ প্রান্তে এসেও স্টিফেন নিজের পকেট থেকে নিভির চেকটা বের করে দেয়। পরক্ষণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর এই খবরটা নিভিকে ফোন করে জানানো হয়, যাকে বাঁচাতে গিয়ে স্টিফেনের এই মুমূর্ষ অবস্থা হয়েছে। সে আর তার মা সহ সকলে হসপিটালে গিয়ে স্টিফেনকে ইমার্জেন্সি ডাক্তার দেখানোর ব্যবস্থা শুরু করে। এরই মধ্যে নিভি, তার পরিবারের লোক আর বন্ধুরা সকলেই হসপিটালে চলে এসেছে। নিভি নিজের চোখে দেখা সত্ত্বেও যেন স্টিফেনের এই অবস্থা বিশ্বাসই করতে পারছে না। স্টিফেন কোনো কথার উত্তরই দিতে পারে না, শুধুমাত্র তার হাতটা নিভির দিকে বাড়িয়ে দেয়। এরপর তারা একে অপরের ভালোবাসার আলিঙ্গনে স্পর্শ করে। মুহূর্তের মধ্যেই ডাক্তার এসে চেক করে বুঝতে পারে স্টিফেন এই মাত্রই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হসপিটাল কর্মীরা স্ট্রেচারে করে স্টিফেনকে নিয়ে যাচ্ছে, আর স্টিফেনের শক্ত হাতটাও নিভিকে আটকে ধরে আছে। কি মর্মান্তিক দৃশ্য! আপনজনের মৃত্যুর সময় কতটা বেদনাদায়ক আর যন্ত্রণাদায়ক যারা হারিয়েছে শুধুমাত্র তারাই বুঝতে পারবে। এনিওয়েজ, পরবর্তীতে স্টিফেনের অন্তিম কাজ সম্পূর্ণ করা হয়। আর দ্বিতীয়বারের মতো ধাক্কা খেয়ে নিভি যেন পুরো দিশেহারা হয়ে যায়। সে নিজেকে হাজার কাজে ব্যস্ত রাখার চেষ্টা করে, তবে তাতে কি সে খুব গভীরভাবে এবার ডিপ্রেশনে চলে যায়, যার জন্য এক পর্যায়ে সে অফিসের ম্যানেজারের সাথে খারাপ ব্যবহার করে বসে আর নিজের চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। বাড়ি ফেরার আগে লাল পানির বোতল কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে অতিরিক্ত মদ্যপানের কারণে সে নিজের বাইক ঠিকঠাক ভাবে চালাতে পারছিল না। এক পর্যায়ে সে বাড়িতে ফিরে না গিয়ে কবরস্থানে স্টিফেনের কবরের সামনে এসে হাতের বোতলটা কবরের উপর রেখে দুবার তুড়ি বাজিয়ে স্টিফেনকে জেগে উঠতে বলে। নিভি বলে, তুমি বলেছিলে আমি হাতে তুড়ি মারলেই তুমি আমার সামনে হাজির হয়ে যাবে, তাহলে এখনই চলে আসো। কি আসতে পারবে না? কারণ কি, তুমি মারা গিয়েছো? আমি যে এত কান্না করছি তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কেন আমার লাইফে আসলে? আমি তোমাকে ভালোবাসতাম, আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসি তোমাকে। আমি তোমাকে ছোট্ট একটা সাহায্য করেছিলাম, আর তুমি আমার জীবনে সেই জন্য আমাকে দেবতার স্থানে বসিয়েছিলে। ভালোবাসায় তো এত ফেরতের কোনো অপশন থাকে না। তোমার মতো করে ভালোবাসার মানে তোমাকে আর কি বা বোঝাবে বলো? আমার তোমাকে খুব প্রয়োজন। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হয় তুমি আমার কাছে আসো, আর না হয় তোমার কাছে আমাকে তুমি নিয়ে নাও। এই বলে বোতলটা হাতে নিয়ে ভেঙে ফেলে। এই সময় হাতের ব্রেসলেটটাও খুলে যায়। নিভি আবারও বলে ওঠে, তুমি যদি সত্যি আমার কান্না দেখতে পাও তাহলে চলে আসো। এই বলেই হাত দিয়ে বারবার কবরের উপর আঘাত করতে থাকে। হাতের রক্তে যেন চারিপাশ রঞ্জিত হয়ে গিয়েছে। এক পর্যায়ে রক্তের ছোঁয়া যেন ব্রেসলেটকেও স্পর্শ করে ফেলে। সাথে সাথে সবকিছু স্থগিত হয়ে যায়। ব্রেসলেটটি জলজল করে জ্বলে ওঠে, আকাশের দিকে চলে যায়, আলো ছড়িয়ে দেয়। আর সেই আলোর মধ্যে থেকে ধীরে ধীরে স্টিফেনকে দেখা যায়। বেশ কিছুক্ষণ পরেই কুকুরের ডাকে নিভির হুঁশ ফিরে আসে। সামনে স্টিফেনকে দেখে সে ভয়ে আঁতকে ওঠে। সে দ্রুত সেই স্থান থেকে বেরিয়ে পড়ে। তবে রাস্তার মধ্যেও স্টিফেনকে দেখে সে ব্রেক ফেল করে মাটিতে লুটিয়ে পড়ে। স্টিফেন বলে, আমি তোমার জন্য আবারও ফিরে এসেছি। এবার নিভির হাসি মাখা মুখ ফুটে ওঠে। সে দৌড়ে গিয়ে তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে চায়, তবে এখন আর সম্ভব নয়। নিভি বুঝতে পারে স্টিফেন আত্মা হয়ে ফিরে এসেছে। সে ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছে না। নিভি খুশিতে আত্মহারা হয়ে বলে, তুমি আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? স্টিফেন বলে, আমি তোমাকে আর কখনোই ছেড়ে যাব না। নিভি এবার প্রচুর খুশি হয়ে যায়। এরপর খুশি মনে তারা একসাথে দুজনে বাড়ি ফিরে আসে। সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে স্টিফেনকে খুঁজতে শুরু করে। দেখা যায় সে তো বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। এভাবেই তাদের সময় কাটতে থাকে। নিভিকে এমন একা কথাবার্তা বলা কিংবা হাসি মুখে থাকা দেখে সকলে অনেকটা অবাক হয়ে যায়। আত্মা হয়ে যাওয়ার জন্য এখন আর স্টিফেন নিভির আলাদাভাবে খেয়াল রাখতে পারে না। নিজের ভালোবাসার মানুষকে মশা কামড়ালে সে কিছুই করতে পারে না। লোকে যাতে নিভিকে পাগল না ভাবে তার জন্য নিভি প্রায় সময় তার কানে হেডফোন লাগিয়ে রাখতো। আর এভাবেই সে অনবরত স্টিফেনের সাথে কথাবার্তা বলতো। একদিন ঘরের মধ্যে এই ব্যাপারটা নিয়ে সকল বন্ধুরা কানাকানি করতে শুরু করে। যেখানে অজয়ের সাথে ব্রেকআপের পরে প্রায় 1 বছর ধরে নিভি মন মরা হয়েছিল, সেখানে দ্বিতীয়বার যখন সে স্টিফেনকে ভালোবাসে আর তাকে হারানোর পর মাত্র 7 দিনের মধ্যেই নিভি সকল দুঃখ কষ্ট ভুলে স্বাভাবিকভাবে জীবনযাপন কি করে করছে। বন্ধুদের একজন বলে ওঠে, হয়তো স্টিফেনকে কম ভালোবাসতো, যার জন্য সে আগেই ভুলে উঠতে পেরেছে। এই কথাটাই স্টিফেনের ইগোতে লাগে, যার জন্য সে এই আলোচনার ব্যাপারে নিভিকে সব সত্যিটা বলে দেয়। এই কথা শুনে নিভি হেসে ওঠে। স্টিফেন বলে, ওরা আমার ভালোবাসাকে মূল্যহীন বানিয়ে দিল, আর তুমি এই কথা শুনে হাসছো। তুমি এখনই গিয়ে সকলকে আমাদের ভালোবাসার কথা আলোচনা করতে মানা করে দেবে, আর সকলের সামনে বলবে তুমি অজয়ের থেকেও আমাকে অনেক পরিমাণ বেশি ভালোবাসো। নিভি স্টিফেনের কথা মতো তার বন্ধুদেরকে এই বিষয়টা নিয়ে অনেক কথা শুনিয়ে দেয়।
আর যেই বন্ধুরা স্টিফেনের ভালোবাসা নিয়ে ব্যঙ্গ করেছিল তাকে নিভির মাধ্যমে উচিত শিক্ষা দেয়। পরবর্তীতে তারা দুজনে ছাদে চলে যায়। স্টিফেন বলে, আর কয়েকদিনের মধ্যেই আমার কাছের মানুষগুলো আমাকে ভুলতে শুরু করবে। কত স্বপ্ন ছিল আমার লেখা মুভিটা আমি সিনেমা থিয়েটারে রিলিজ করব। আমার আরো একটা ইচ্ছে আছে জানো তো, যদি সৃষ্টিকর্তা আমাকে আরো একটিবার তোমার সাথে জীবন কাটানোর সুযোগ দিত তাহলে কিন্তু বন্ধ হতো না। এই কথায় নিভি বলে, তাহলে চলো আমরা আমাদের মতো করে সংসার করি। পরদিন সকালবেলা নিভি নিজেদের সংসারের জন্য একটা নতুন ফ্ল্যাট দেখে নেয়। এরপর বন্ধুদের ছেড়ে তারা দুজনে মিলে ফ্ল্যাটের নিজেদের সংসার শুরু করে দেয়। একদিন তারা দুজনেই ক্যাফে এরিয়াতে আড্ডা দিচ্ছিল। এই মুহূর্তে একটা মেয়ে এসে নিভিকে বলে, যদি আমি ভুল না করে থাকি তাহলে তোমার নাম নিভি, তাই তো? হাই, আমি জু। আসলে অজয়ের মুখে সারাদিন শুধু তোমার কথাই থাকে। নিভি বলে, আমি তোমার আর অজয়ের আগামী জীবনের জন্য শুভকামনা করছি। জু হেসে বলে, আমি আর অজয় তো শুধুমাত্র ভালো বন্ধু, এর থেকে বেশি কিছু না। কিন্তু তুমি অজয়ের সাথে আমার রিলেশনের কথা কেন বললে? নিভি এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করতেই যাবে, তখন স্টিফেন তাকে কথা বাড়ানোর দরকার নেই বলে চলে যেতে বলে। স্টিফেনের কথা মতো নিভি বেশি কথা না বাড়িয়ে বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে এসে নিভি অজয়ের বিষয়টা নিয়ে কৌতূহলবশত অনেক কিছু ভাবতে শুরু করে। অজয়ের সাথে যদি জু এর সম্পর্ক নাই থাকে তাহলে বিয়ের দিন এভাবে কেন মিথ্যা বললো অজয়, আর বিয়েটা এবার কেন ভেঙে দিল? বর্তমানে অজয় চেন্নাইতে রয়েছে, তবে কি কারণে চেন্নাইতে রয়েছে এইসব ব্যাপার নিয়ে নিভি দুশ্চিন্তা করছিল। এই ব্যাপারটা নিয়ে আবার স্টিফেনের কিছু জেলাস ফিল হয়। এই মুহূর্তে নিভির ফোনে একটা ফোন কল আসে। সে বলছে, স্টিফেনকে যে ছেলেটি বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিল তার নাম হচ্ছে মুরগান। সেই ছেলেটার মা তোমার সাথে দেখা করার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। তাই তারা দুজনে মিলে মুরগানের বাড়িতে চলে যায়। মা নিভিকে দেখে অনেকটা খুশি হয় আর সেই দিনের ঘটনা বলে কান্না করতে থাকে। মুরগানের মা স্বামীহারা হয়েছে প্রায় 5 বছর আগে। মুরগান তার পুরো পৃথিবী, আর এই পৃথিবীকে বাঁচাতে গিয়ে স্টিফেনের মৃত্যু হয়েছে। তাই তো মা স্টিফেনের ছবিটা দেবতার পাশেই লাগিয়ে রেখেছে। তার ভাষ্যমতে স্টিফেনও তাদের জন্য দেবতা, আর দেবেতু নামের সমার্থক শব্দ হচ্ছে দেবতা। বাড়ি ফিরে দুজনে মিলে সব বিষয়ে কথা বলতে থাকে। নিভি বলে, এই দেবতার কাছে আমি কি একটা উইশ করতে পারি? স্টিফেন বলে, হ্যাঁ বলো। নিভি বলে, তুমি কি আবারও কিছু সময়ের জন্য স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারবে? আমি চাই তোমাকে একবার স্পর্শ করতে, আরো শক্ত করে জড়িয়ে ধরতে চাই। আমার হৃদয়ের গভীর থেকে আমি তোমাকে কিস করতে চাই। স্টিফেন প্রথমে হ্যাঁ বললে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। পরে স্টিফেন কিছু একটা মনে করে বলে, এমনটা করা উচিত নয়, তাহলে ভবিষ্যতে তাদের জন্য এটা অনেক কষ্টদায়ক হতে চলেছে। স্টিফেন বলে, তোমার অন্য কোনো উইশ আছে? তুমি একটু আগে বললে না তোমার অজয়ের ব্যাপারটা নিয়ে জানার আগ্রহ হচ্ছে, তাই তুমি এই ব্যাপারে অজয়ের সাথে কথা বলতে দেখতে পারো। নিভি সাথে সাথেই অজয়কে আনলক করে তাকে ফোন করে পুরো ঘটনা জানার জন্য। পরদিন তারা দুজনেই দেখা করে। নিভি বলে, গত কয়েকদিন আগে জুয়ের সাথে দেখা হয়েছে, ওর সাথে কথা বলে বুঝতে পারলাম তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে সেদিন কেন আমাকে মিথ্যে বলে বিয়েটা ভেঙেছিলে? অজয় বলে, আসলে সেই সময় আমি খুব কনফিউশনে ছিলাম। বিয়ের সংসারের দায়িত্ব আমি একা হাতে সামলাতে পারবো কিনা, এই ব্যাপারটাই আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আর ওই মুহূর্তে এই কথাগুলো আমি তোমাকে বলতে পারছিলাম না, এজন্য একটা মিথ্যা সম্পর্কের কাহিনী তোমাকে শুনিয়ে দিয়েছিলাম। অনেকটা সময়ের পর আমি বুঝতে পারি আমি অনেক বড় বোকামি করেছি। তখন আমি তোমার সামনাসামনি হওয়ার পরিস্থিতিতে ছিলাম। তার কয়েকদিনের মধ্যেই তুমি আমাকে ফোন করলে। আমি পুরো বিষয়টা তোমাকে বুঝিয়ে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এরপরই ব্লক করে দিলে। অজয় বলে, অনেকটা সময় পর যখন তোমার সাথে যোগাযোগের একটা মাধ্যম পেলাম তখন জানতে পারলাম তুমি মুভ অন করে স্টিফেন নামের এক ছেলেকে ভালোবেসে ফেলেছ। আগামী 3 দিনের মধ্যে তোমাদের বিয়ে হতে চলেছে। এরপর যখন দুর্ঘটনা ঘটে আমি ভেবেছিলাম আমি তোমাকে সব সত্যি জানিয়ে দেবো, তবে তুমি যদি ভাবো যে আমি অ্যাডভান্টেজ নিচ্ছি এই ভেবে আমি আর তোমাকে কিছু বলিনি, তোমার কাছে ফিরেও আসেনি। এ কথাগুলো তুমি জিজ্ঞেস করাতে আমি সত্যিটা বললাম, না হলে কখনোই বলতাম না। এসব শুনে নিভি তার বাড়িতে ফিরে আসে। স্টিফেন কি কথা হয়েছে এ ব্যাপারে জানতে চায়। নিভি বলে, তুমি তো সবকিছুই জানো, আবার জিজ্ঞেস কেন করছো? আসলে নিভি অজয়ের সাথে কথা বলার সময় স্টিফেন পাশেই ছিল, এই বিষয়টা সে অনুভব করতে পেরেছিল। এ কথায় স্টিফেন কিছুটা রাগ হয়ে দাঁড়িয়ে থাকলে নিভি বিষয়টা বুঝতে পেরে তার কাছে গিয়ে বলে, তুমি আমার পুরো দুনিয়া। শুধু অজয় না, এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। আমি অজয়কে বলেছি আমার মনের মধ্যে তার কোনো জায়গা নেই, এই হৃদয়টা শুধুমাত্র স্টিফেনের। এ কথায় স্টিফেন অনেকটা খুশি হয়ে যায়। নিভি বলে, অজয় তার অফিসে আমার একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এখন থেকে আমরা নর্মাল বন্ধুর মতোই ব্যবহার করব। এ কথায় আবার স্টিফেনের কিছুটা জেলাস ফিল করতে শুরু করে। নিভি তাকে বলে, মার্কেটের যে অবস্থা বর্তমানে তো খুব খারাপ পরিস্থিতি, আমি 2 মাস ধরে কোনো কাজও করছি না। আমাদের সংসার চালাতে হলে আমাকে তো কোনো কাজ করতে হবে, তাই না? পরদিন চাকরি হওয়ার খুশিতে নিভি ছোট্ট একটা পার্টি দেয় তার বন্ধুদেরকে। সেখানে অজয় উপস্থিত ছিল। এক কর্নারে বন্ধুরা বলাবলি করছিল প্রথম প্রেম কখনোই ভোলা যায় না, হয়তোবা নিভি আর অজয় দ্রুত এক হতে চলেছে। এই কথায় স্টিফেনের খুব খারাপ লাগে। দূর থেকে স্টিফেনের চেহারার অবস্থা দেখে নিভি তার কাছে এসে ব্যাপারে সরি বলে আর আগামীকাল একটা নতুন মুভি স্ক্রিন প্লে হবে সেটা দেখার জন্য অনুরোধ করে।
পরদিন বন্ধুরা সহ সকলেই সিনেমা থিয়েটারে চলে যায়। স্টিফেনের মুড অফ। এদিকে স্ক্রিনে মুভিটা শুরু হতেই চলেছে। প্রথমে স্টিফেন শঙ্করের নাম ভেসে ওঠে। এতে স্টিফেন অনেকটা অবাক হয়ে যায়। নিভি মুচকি এসে বলে, এটা তোমার লেখা কাহিনী। সিনেমা তৈরি হওয়ার পরে প্রডিউসার সাহেব ফোন করে তার একান্ত ব্যক্তি আর আমাদেরকে ইনভাইট করেছে। আজ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই তুমি এটাকে উপভোগ করো। সিনেমা চলতে থাকে আর সকলেই খুব ভালোভাবে সিনেমাটা উপভোগ করে। শেষ হয়ে যাওয়ার পর সকলের করতালির মাধ্যমে হলরুম মুখরিত করে ফেলে। পরক্ষণে প্রডিউসার সাহেব আবারও বেশ ভালো পরিমাণ টাকা নিভিকে দিয়ে বলে, এই টাকাগুলোর দাবিদার স্টিফেন। ওর যদি কোনো অপূর্ণ ইচ্ছা থাকে তবে তুমি তা পূরণ করে দিও। খুশি মনে তারা দুজনে বাড়িতে ফিরতে শুরু করে। মাঝপথে স্টিফেন নিভিকে নিয়ে একটা শপিং মলে চলে যায়। আসলে বিয়ের সময় নিভি বারবার একটা ডায়মন্ডের নেকলেসের দিকে তাকাচ্ছিল। স্টিফেন তখন বুঝতে পেরেছিল এটা তার খুব পছন্দ হয়েছে। তখন সামর্থ্য ছিল না, তাই তাকে এটা কিনে দিতে পারেনি। নিভি এটা দেখে খুব খুশি হয়ে যায় আর বাকি যে টাকা ছিল সেটা সে সেই অনাথ ছেলেকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ তার জীবনের কনসেপ্ট নিয়েই তো স্টিফেন এই মুভিটা তৈরি করেছিল। নিভি সেই হোটেল মালিকের সাথে দেখা করে আর টাকাটা ছেলেটার হাতে তুলে দেয়। স্টিফেন খেয়াল করে এখন ছেলেটা আর তার বাবার সাথে কথা বলছে না, তাই কৌতূহলবশত এই ব্যাপারে নিভিকে জিজ্ঞেস করতে বলা হয়। নিভি এই ব্যাপারে জিজ্ঞেস করলে দোকানদার জানায় ওর বাবার স্বপ্ন ছিল ছেলে ভালো র্যাঙ্কের সরকারি একটা জব করবে, আর কিছুদিন আগে ছেলেটা RRB-তে অনায়াসে চাকরি পেয়ে গিয়েছে। 2 মাস পরে সে কাজে যোগদান করবে। যখন ওর বাবার ইচ্ছা পূরণ হয়ে যায় তখন থেকে তিনি আর ছেলের সাথে দেখা দেননি। মূলত ওর বাবা হয়তো অতৃপ্ত ইচ্ছা পূরণের জন্য ছেলের পাশে থেকে নিজে গাইডলাইন করে ছেলেকে এই পর্যন্ত এনেছে, আর ইচ্ছে পূরণ হওয়ার সাথে সাথেই বাবার আত্মা যথাযথ স্থানে চলে গিয়েছে। এইসব কথায় স্টিফেন বুঝতে পারে তার অতৃপ্ত ইচ্ছে তো পূরণ হয়ে গিয়েছে, তবে সে কেন এখনো পৃথিবীতে রয়েছে। নিভি বলে, তুমি আমার সাথে সারা জীবন থাকবে বলে এই পৃথিবীতে রয়েছ। এই মুহূর্তে নিভির বাসায় অজয় চলে আসে। আসলে নিভি গত 2 দিন ধরে অজয়ের ফোন রিসিভ করছে না, এমনকি ব্যাকও করছে না। সেজন্য খোঁজখবর নিতে অজয় তার বাড়িতে চলে এসেছে। অজয়কে দেখেই যেন স্টিফেনের শরীরে আগুন ধরে যায়। ভদ্রতা দেখাতে রাতের খাবার তারা একসাথে খেতে শুরু করে। হুট করে ঝুম বৃষ্টি নামে। স্টিফেন মনে মনে বলে ওঠে, বৃষ্টি নামার আর সময় পেল না। অজয় নিভিকে চুপ থাকতে দেখে বলে ওঠে, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে, তবে এর পরেও তোমাকে মুভ অন করতে হবে, কারণ যে মারা গিয়েছে সে আর কখনো ফিরে আসবে না। এই কথা শুনে স্টিফেন বলে, আমি তো ফিরে এসেছি, কিন্তু তুমি আমাকে দেখতে পারছো না। যাই হোক, খাওয়া দাওয়া শেষে অজয় অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণ এখানেই থেকে যায়। নিভি বলে, আমার হঠাৎ করে অতিরিক্ত মাথা ব্যথা শুরু করেছে। অজয় বলে, কোনো ব্যাপার না, তুমি শুয়ে পড়ো, আমি আমার সময় মতো চলে যাব। নিভি ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর অজয় হাঁটতে হাঁটতে নিভির রুমের দিকে চলে যায়। ঘুমন্ত অবস্থায় নিভির শরীরের কাপড় একাংশে সরে গিয়েছে। অজয় তার কাছে গিয়ে এটা ঠিক করে দেয়, যাতে স্টিফেন বুঝতে পারে সে কতটুকু অজয়কে খারাপ মনে করেছিল। অজয় ততটা খারাপ না। অজয় সোফায় গিয়ে নিজেদের অতীতের কিছু ছবি দেখতে শুরু করে। সেখানে এক পর্যায়ে একটা ভিডিওতে তারা একে অপরকে কিস করছিল। এই বিষয়টি স্টিফেন দেখে নেয়। বৃষ্টি থামলে ক্যাব ড্রাইভার চলে আসলে অজয় বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এদিকে নিভিকে তার বাবা ফোন করে জানায় তার মায়ের অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তাই যত দ্রুত সম্ভব নিভি রেডি হয়ে স্টিফেনকে তার সাথে গ্রামের উদ্দেশ্যে রওনা করতে বলে। স্টিফেনকে মন মরা দেখতে পেয়ে এর কারণ জানতে চাইলে সে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? তুমি কেন আমাকে জানাওনি তুমি অজয়কে কোনো এক সময় কিস করেছিলে? নিভি বলে, স্টিফেন, এসব ব্যাপারে আমরা পরে কথা বলতে পারবো। এখন এই ব্যাপারটা তোমাকে ডিটেলসে বোঝানোর মতো সময় আর মন মানসিকতা কোনোটাই আমার কাছে নেই। এতক্ষণে ক্যাব ড্রাইভার চলে আসে। তারা দুজন গাড়িতে উঠে পড়ে। এরপর তাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে ঝামেলা হতে শুরু করে। এদিকে ড্রাইভার সাহেব বুঝতেই পারে না প্যাসেঞ্জার একা একা কার সাথে এত পরিমাণ ঝগড়া করে চলেছে। বিষয়টা নিভি বুঝতে পেরে কানে হেডফোন লাগায়। এরপর অনবরত তাদের দুজনের মধ্যে ঝগড়া চলতেই থাকে। আচমকা গাড়িটি একটা বাস স্টপে থেমে যায়। আশেপাশে কিছু ছেলে ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায় না। স্টিফেন বুঝতে পারে ড্রাইভারের উদ্দেশ্য তেমন ভালো না, তাই দ্রুত নিভিকে পালিয়ে যেতে বলে। নিভি দ্রুত পালাতে শুরু করে। ওদিকে স্টিফেন দ্রুত এই এরিয়ার বাইরে গিয়ে সাধারণ জনগণের কাছে সাহায্য চাইতে থাকে। তবে সে একজন আত্মা, তাকে তো সচরাচর কেউ দেখতেও পায় না, যার জন্য তার সাহায্যের আহাজারি কেউই শুনতে পাচ্ছিল না। নিজের প্রাণপ্রিয় মানুষকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে না পারার জন্য স্টিফেন অঝরে কান্না করতে শুরু করে। এই মুহূর্তে দেখা যায় তাকে দেখে একটা কুকুর বারবার ডাক ছেড়ে চলেছে। সে বুঝতে পারে কুকুরটি হয়তো তাকে দেখতে পাচ্ছে, তার জন্য কুকুরটিকে দেখে সে দৌড়াতে শুরু করে। কুকুরটিও তার পেছনে ছুটতে শুরু করে। এক পর্যায়ে নির্দিষ্ট গন্তব্যে আসলে স্টিফেন গুন্ডাদের শরীরে প্রবেশ করার নাটক করলে কুকুরটি এক এক করে গুন্ডাদের উপর আঘাত হানতে থাকে, যার জন্য সকল গুন্ডারা কুকুরের ভয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। এতক্ষণে নিভির সাথে জোর জবরদস্তি করার জন্য নিভির পরিস্থিতিটাও কিছুটা খারাপ হয়ে গিয়েছে। তার ওড়নাটা দূরে পড়ে রয়েছে। স্টিফেন সেই ওড়নাটা এনে দিতে চাইলে বুঝতে পারে এটা তার পক্ষে তোলা সম্ভব নয়। সে কান্না করে বলে ওঠে, আমি এমন এক পর্যায়ে আছি যেখান থেকে আর কখনোই তোমার জন্য আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। এই মুহূর্তে অজয় এসে ওড়নাটা নিয়ে নিভিকে পরিয়ে দেয়। অজয় বলে, তুমি ঠিক আছো তো? তোমার মেসেজ পাওয়ার সাথে সাথে আমি রওনা করেছি, তবে দুঃখিত আমার আসতে কিছুটা দেরি হয়ে গেছে। আর এখন তুমি আর ভয় পেও না, আমি চলে এসেছি তো, সবকিছু সামলে নেব। অজয় নিভির জুতা এনে দেয়। এরপর তাকে নিয়ে সে স্থান থেকে চলে যেতে শুরু করে। তারা গ্রামের উদ্দেশ্যে আবারও রওনা হয়।
ট্রেন জার্নিতে পুরোটা পথ অজয় তার ভালোবাসার মানুষের খুব কেয়ারিং করছিল, ঠিক যেমনটা স্টিফেন নিভির প্রতি কেয়ারিং ছিল। হঠাৎ করে ফোন কল আসে। অজয় ফোনটা রিসিভ করে আর কথা বলতে শুরু করে। স্টিফেন বুঝতে পারে অজয় এখনো নিভিকে ভালোবাসে, তবে সে এই মুহূর্তে কথাগুলো বলতে চাচ্ছে না। যদি নিভি ভাবে অজয় এই ব্যাপারে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে সেই জন্য। পরদিন সকালে তারা হসপিটালে চলে যায়। ডাক্তার জানায় অপারেশন করতে হবে দ্রুত। ব্লাড প্রেশারটা মোটামুটি ঠিকঠাক কন্ট্রোলে এসেছে। মেয়েটা তার মায়ের কাছে যায়। মা বলে, আমি তোর কাছে কিছু চাইবো, তুই আমাকে দিবি তো মা? মেয়ে বলে, বলো মা। মা বলে, তুই আমাকে ওয়াদা দে, তুই খুব দ্রুত বিয়ে করে নিবি। মেয়েটা চুপ হয়ে যায়। মা জিদ ধরে বসে, যতক্ষণ না মেয়ে বিয়ের ব্যাপারে ওয়াদা দেবে ততক্ষণ সেই অপারেশন পর্যন্ত করবে না। মেয়ে সব ব্যাপারে না বলতেই যাবে, তখন স্টিভেন পাশ থেকে উঠে বলে, তুমি তোমার মাকে কথা দাও তুমি বিয়ে করবে। জীবন বাঁচানোর জন্য অন্য কিছুর প্রয়োজন বেশি হতে পারে না। স্টিফেনের কথায় মেয়েটা তার মাকে কথা দেয়। স্টিফেন বলে, তুমি দ্রুতই অজয়কে বিয়ে করবে। এই কথায় নিভি থমকে যায়। স্টিফেন বলে, অপারেশনের সময় খুব দ্রুত চলে আসছে, তাই দ্রুত এই কথাটা বলে ফেলো। বাধ্য হয়ে নিভি তার মায়ের কাছে এই কথাটা স্বীকার করে নেয়। এতে মা সহ অজয় অনেকটা অবাক হয়ে যায়। মা বলে, অজয় ও কি সত্যি কথা বলছে? অজয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মা তাদের দুজনের হাত এক করে দেয়। এটা দেখে স্টিফেন সে স্থান থেকে চলে আসে। নিভি দ্রুত তার পিছু করতে শুরু করে। বাইরে বেরিয়ে আসলে স্টিফেন বলে, তুমি তোমার মতো করে আমাকে ছাড়াই জীবন শুরু করে দাও। নিভি বলে, তুমি আমার জীবন, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? এসব ভাবলেও তো আমার মাথায় প্রচন্ড ব্যথা শুরু করে। মনে হয় কেউ যেন গলা চেপে ধরেছে, আমি শ্বাস নিতে পারছি না। স্টিফেন বলে, আমি সেই ব্যক্তি যার জন্য তুমি ঠিকঠাক ভাবে শ্বাস নিতে পারছো না। আজ না হোক কাল, আর না হলেও কয়েক বছর পর আমাকে আমার জায়গায় চলে যেতেই হবে। মেয়েটা হাত জোর করে বলতে শুরু করে, তুমি এভাবে কথা বলো না, আমি তোমার পায়ে পড়ছি, তুমি এমনটা করো না প্লিজ। আমি তোমার সাথে বাঁচতে চেয়েছি, আমি তোমাকে আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত চাই, এর থেকে আর বেশি কিছু না। স্টিফেন বলে, আমি এখানে থেকেই বা কি করব? তোমার জন্য তো আমি কিছুই করতে পারছি না। এই মুহূর্তে অজয় এসে বলে, আমি বুঝতে পারছি তুমি তোমার মায়ের সামনে এই কথাগুলো কেন বলেছো। একবার অপারেশন হয়ে যাক, দেখবে আমি তোমার মাকে বুঝিয়ে শুনিয়ে স্থান থেকে চিরতরে চলে যাব। এই বলেই চলে যেতে গেলে স্টিফেন নেভিকে তাকে আটকাতে বলে। এরপর স্টিফেনের কথা অনুযায়ী নেভি বলতে শুরু করে, অজয় তুমি আমার পুরো পৃথিবী, তুমি আমার জীবন, আমি স্টিফেনের থেকেও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এসব কথা বলার সময় নিভির খুব কষ্ট হচ্ছিল, তবে তার কিছু করার ছিল না। এসব শুনে অজয় কান্না করতে শুরু করে। এই মুহূর্তে স্টিফেন বুঝতে পারে তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় এসেছে। তার ফাইনাল উইশ পূরণ হয়ে গেছে। সে আসলে আগেই চেয়েছিল তাকে ছাড়াও যেন নিভি খুব সুখে শান্তিতে বসবাস করতে পারে। স্টিফেন নিভিকে বলে, তুমি অজয়কে শেষবারের মতো ডাক দাও, আমি তোমাকে অজয়ের মাধ্যমে শেষবারের মতো একবার জড়িয়ে ধরতে চাই। নিভি স্টিফেনের কথা মতো অজয়কে ডাক দেয়। অজয় ঘুরে তাকালে স্টিফেন অজয়ের শরীর বরাবর দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে দেয়। নিভি নিজেকে কন্ট্রোল করতে না পেরে স্টিফেন ভেবে অজয়কে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এদিকে অজয় নিভিকে বলে, আমিও তোমাকে ভালোবাসি, আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। এসব দেখে বুক ভরা শান্তি নিয়ে আস্তে আস্তে স্টিফেন তাদের মাঝ থেকে চলে যেতে শুরু করে। শেষ মুহূর্তে তাকে সবসময় হাসি খুশি থাকার ইশারা দিয়ে চলে যায়। প্রায় 1 বছর আগে নিভি অ্যাকোরিয়াম থেকে 2টো মাছ কিনে নিয়ে যায়। অদ্ভুতভাবে সেই দিন অপর সাইডে স্টিফেন সেই দোকানে প্রবেশ করে আর সেও একটা মাছ কিনে নিয়ে যায়। যদিও দোকানদার বলেছিল মাছটি একা বাঁচবে না, কিন্তু স্টিফেন তার কোনো কথাই শুনেনি। পরবর্তীতে স্টিফেন সেই মাছ নিভির অ্যাকোরিয়ামে ছেড়ে দিয়েছিল। এখন নিভি সেই মাছগুলো দেখতে দেখতে শেষ হয় আজকের এই অসাধারণ সিনেমার গল্প। তো গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। কেমন লাগলো আজকের মুভির গল্প এবং আমার করা এক্সপ্লেনেশন তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত সিনেম্যাক্স ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।